নমস্কার। আমি আমার সমস্ত ফলোয়ার ফ্রেন্ড সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আশা করি ভালো আছো এবং তোমাদের শুভকামনা করে আমি শুরু করছি শিখার জীবনের সত্যির 27 পর্ব। তো যেটা বলছিলাম বন্ধু, আমার শাশুড়ি মা তো সাবান কেড়ে নিল ওইভাবে। তারপর তো বাড়ি এসে খেলাম, যেভাবে হোক দিন চলছিল। স্বামী আসলে স্বামীকে বললাম, আবার বলতো সব যেন বরকে নালিশ করা হয় না বলতো। আর জানো বন্ধু, আমি একটা জিনিস দেখেছি, আমাদের বাড়িতে তো অনেক বড় বাগান বাড়ি, চাষবাসের বাড়ি, 12 মাস কোনো না কোনো ফল হতেই থাকে বাড়িতে। যেমন কলা গাছ, কলার কাঁধি কেটে এনে ওই আমাদের রান্নাঘরের এক মটকায় ওখানে ঝুলিয়ে রাখতো দড়ি দিয়ে বেঁধে, আর একটা দুটো পাকলেই ওটা এনে রেখে দিত। এবার একটা একটা পাকে আর ওরা খায় ছিঁড়ে ছিঁড়ে। ঠিক আছে, আমের সময় আম হয়, কাঁঠালের সময় কাঁঠাল হয়, আমের সময় আম হয়, কাঁঠালের সময় কাঁঠাল হয়। এবার সবাইকে আমার শাশুড়ি মা সবাইকে সব কিছু দেয়, ঠিক আছে, সবাইকে দেয়, যেতে আসতে মানুষকে ডেকে বসিয়ে খাওয়ায়। উনি খাওয়ানো দাওয়ানো সবাইকে খুব দেখেছি। ও বাড়িতে কেউ যদি ভাত খেতেও বসে, আমার শাশুড়ি তো উঠোন দিয়ে কেউ হেঁটে গেলে, যে চেনা পরিচিত মেয়ে ছেলে, ও দিদি আসো দুটো খাওয়া দাওয়া করো, মানে এগুলো করে। তারপরে তো বললাম মহোৎসব হয় বৈশাখ মাসের প্রথম মঙ্গল বুধবার, সে অনেক 10,000 লোকের আয়োজন। মহোৎসব এখনো শুনেছি, আমার জীবনে এখনো আসবে আগামী সময়। তো এগুলো দেখেছি। তা আমার শাশুড়ি কোনোদিনও আমাকে না একটা কলা খেতে বলল, না আম খেতে বলল, না কাঁঠাল কোনোদিন ভেঙে বলে এই নাও বের করেছি খাও, বা বলে বৌমা খেতে ইচ্ছে করলে খেও, আমারে কোনোদিন বলে নাই। আর আমি ওই গরিব ঘরের না খাওয়া ঘরের মেয়ে, বোঝো তো, এসব দেখলে ভালো লাগতো। আমি পাড়ায় সবার গাছের থেকে সব তুলে পেড়ে এনে এনে ঘরে ফল খেতাম। কাঁঠাল চুরি করিনি, খেজুর, জাম, কুল, আম এগুলোকে টুকিয়েছি, কুড়িয়েছি, এনেছি। যাই হোক, এগুলো করে এনে খেয়েছি, বোনদের খাইয়েছি, আমিও খেয়েছি। তা খেতে তো খুব ভালোই বাসি। তা আমাকে আমার শাশুড়ি মা কোনোদিনও দেয় না। তা বিশ্বাস করো, আমি তো ছোট, এবার আমি কি করব, আমার তো লোভ লাগে, আমার তো খেতে ইচ্ছে করে। তা আমি এই জিনিসগুলো যখনই দেখতাম শাশুড়ি মা এদিক ওদিক গেছে, আমি সেই ফাঁকে কলা চুরি করে খেয়েছি, কাঁঠাল বের করে খেয়েছি, আম খেয়েছি। আর খেয়ে খেয়ে না বিচিগুলো, রান্নাঘরের একটা জায়গা ছিল, চারদিকে দেওয়াল আর দুদিকে জানলার মতো ফাঁকা বেড়া দেওয়া জানলা, ওই জানলার ফাঁক দিয়ে জিনিস ছুঁড়ে ফেলা যেত, আমের বিচি, কাঁঠালের বিচি। তা আমি ওই খেয়ে খেয়ে সব জানলা দিয়ে বাইরে ফেলে যেতাম। এইবার মা তো টের পেল না, খেলাম, ঠিক আছে। এইভাবে করে করে আমি খাচ্ছি। ঘরে ঘরে গরুর দুধ হয়, ঠিক আছে, কখনো ঘোষকে দেয়, কখনো দেয় না। সবাইকে দুধ খেতে দেয়, আমাকে কখনো বলে না একটু দুধ খাও, আমাকে দেয় না। জানো কি করবো, ওই যে ছোট মানুষ, দুধ খেতে ভাল লাগে, খাবো, চুরি করে দুধ খেতাম। যেই মা কোথাও চলে যেত, তখন গ্লাসে একটু সর দিয়ে একটু দুধ নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে দেখতাম মা কোনো দিক দিয়ে আসে নাকি, আর আমি ওই দুধটা চুমুক দিয়ে খেয়ে ফেলতাম। কি করব বলো, আমি যে অনেক ছোট, 14+ 15 বছর রানিং, সেই বয়সে ওই সংসার, বুঝতে পারছো তো কত কষ্ট, প্রচুর কষ্ট করেছি। তারপর এরকম খেতাম। তো এবার আমি তো আবার বাচ্চা 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 বুদ্ধি থাকলো। এবার বাবার বাড়ি গেলাম, বাবার বাড়ি গিয়ে বাবাকে বলছি, বাবা জানো আমাকে না কিচ্ছু খেতে দেয় না এইসব জিনিসগুলো, তা আমি চুরি করে খাই। এবার আমার বাবাকে বলছি, জানো বাবা আমি না দুধও চুরি করে খাই।
তা আমার বাবা কি বলল জানো? আমার বাবা ভাবছে আমার মেয়ে চুরি করে খাবে, কবে কে দেখে ফেলবে। বাবা যে এইটা ভেবে বলেছে, আমি তখন সেটা বুঝিনি। আমার ছোট্ট বাচ্চা মনে বাবা যেটা বলেছে আমার মাথায় সেটাই ধরে নিয়েছে যে এটাই সত্যি। তো বাবা আমাকে বলছে, মা দুধ চুরি করে খেতে নেই, দুধ চুরি করে খেলে সেতি হয়, সেতি রোগ হয়, সারা গায়ে সাদা সাদা ফোস্কা পড়ে যায়, দাগ হয়ে যায়। আর বাবা আমাকে এটা যখন বলল, আমি ওটাই, তাই বাবা? বলছে হ্যাঁ মা, আর কোনোদিন দুধ চুরি করে খেও না। আমি আর খাবো না। তা এটা আমি পরে বুঝেছি যে আমার বাবা ওই আমার অভ্যাসটা বন্ধ করার জন্যেই ওই কথাটা বলেছে। ভেবেছে কোনোদিন যদি জেনে যায়, দেখে ফেলে, বদনাম নিন্দা, কেন মেয়ে এনে বাবার বাড়ি রেখে আসে। অনেক কিছু বাবার তো বুদ্ধি জ্ঞান ছিল, বাবা অনেক কিছুই বোঝে, সেইভাবে বলেছে। আর আমি তো শিশু মনে যেটা সত্যি মনে হয়েছে, যা বলেছে আমি সেটাকে সত্যি জ্ঞান করেই সেটাকে আমি মূল্য দিয়েছি। আমি আর দুধ চুরি করে খেতাম না। ইচ্ছা করতো দেখতাম তাকিয়ে, খেতাম না। হয়তো কখনো কখনো শাশুড়িকে বলতাম, মা আমি এক মুঠ ভাত খাবো দুধ দিয়ে, ভাত খাওয়ার শেষে সবজি দিয়ে খাওয়ার পরে, যখন আর পারতাম না, মনটা মানতো না কোনোভাবে, তখন ঠিক আছে, তাও শাশুড়ি অল্প একটু দুধ দিত। ঠিক আছে, চলছে, জীবন চলছে। 6 মাস হলো, 6 মাস কাটিয়ে দাও, এইভাবেই চলছে। এবার 6 মাস পর আস্তে আস্তে আরো পুরনো হলাম, কাজের চাপটা আরো বাড়লো আমার উপর। মানে এবার দেখি রান্না বাড়া আস্তে আস্তে আমাকে আর রান্না বাড়া করায় না, আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকে যায় নতুন বউয়ের মতো। সকাল 9টা বাজলেই আমি সব গুছিয়ে টুচিয়ে ল্যাপা পোছা টু জেড করে, ছাই ফেলে, বাসন মেজে জল টল ভরে সব রেডি করে দিলাম। শাশুড়ি মা দেখি রান্না করতে ঢুকে, আমাকে অর্ডার দিয়ে দিল, এই বিচুলির গাদা ভাঙো, এটাকে রোদ্দুরে মেলো, ওই খোলেনে গিয়ে এটা করো, এই ধানগুলো সিদ্ধ করে রাখা আছে এইগুলো রোদ্দুরে দাও। কখনো কখনো তো ধান অন্য লোকের বাড়িতে গিয়ে রোদ্দুরে দিতে হতো, সেই বয়ে 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 আমাকে নিয়ে যেতে হতো। তার মধ্যে মাথার ঘোমটা পড়বে না, মাথার ঘোমটা মাস্ট। ওই অল্প 8 পরে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে তারপর সেই ধান নিয়ে যেতাম অন্যের বাড়ি। পাট উঠত, সেই পাটের জাগ একটা জন নিত, মানে একটা লেবার নিত, আর নিজেরা থেকে ওই পাট বাছত। আমাকে দিয়েও পাট বাছিয়েছে, আমিও জলে দাঁড়িয়ে পাট বেছেছি, পাট ধুয়েছি শ্বশুর বাবার সাথে। সেই পাট ধুয়ে আবার বান্ডিল করে রাখা যেই, সেগুলোরে আজকের ধোয়াটা কালকে টানাতে হবে, বাঁশ বাঁধা, দড়ি বাঁধা, বিশাল বড় খলিয়ান, সেখানে 7-8টা বাঁশ বাঁধা, বড় বড় বাঁশ, প্যান্ডেল হয় যেরকম উঁচু উঁচু বাঁশ, ওইরকম বাঁশ সব বেঁধে। বাঁশে ছাড়া তো আর পাট শুকানো যাবে না, দড়িতে তো পাট শুকানো যায় না, দড়ি তো লটকে যাবে, তাই বাঁশ বাঁধে। মাটিতে জায়গায় জায়গায় বাঁশের খুঁটি পুঁতে বাঁশ বাঁধে, এরকম করে বাঁধা। এবার সেই পাটও এবার আমার মেলতে হচ্ছে, সব অর্ডার, শাশুড়ি মা রান্নাঘরে আর আমি বাইরে। ঠিক আছে, এতটাই আমার সাথে রাজনীতি করেছে, আমি তাই করেছি, যা অর্ডার হুকুম, মরে গেলেও আমি করছি, করেই যাচ্ছি। কি করব, পালাবার পথ নেই আমার, আমি মরে গেলেও আমাকে ওগুলো করতে হবে। বাপের বাড়ি এসে ছেড়ে কেটে এসে উঠতে পারবো না, বাবার বাড়ি খুব কষ্টে গেছে, খুব অবস্থা খারাপ, গরিব, খাওয়া দাওয়া জোটেনি, আজকে বাবা দিয়েছে, মরে গেলে ওখানেই মরে যাব। আর আমি এসব দুঃখ কষ্টের কথা বাড়ি গিয়ে কিচ্ছু বলতাম না বাবা মাকে, কিছু শোনাতাম না, বাবা মা কষ্ট পাবে তো। আমি তো একটু অন্যরকম মেয়ে, বাবা মার কষ্ট সহ্য করতে পারতাম না, তাই ওনাদেরকে কোনোদিন বলিনি। আমি আমার নিজের মধ্যেই রেখেছি, আমার কোনো বোনরাও টের পায়নি। তো এইভাবে করে চলছে। এবার পাট জাগ, পাট বাছলাম, পাটকাঠি, আবার সেই তাদেরই পাটকাঠিগুলোরে দড়ি, মিডিলে দড়ি বেঁধে ওগুলোকে আবার বাওড় কাদার সাইড দিয়ে পুকুর পাড় দিয়ে
নদীর পাড় দিয়ে আবার ওকে ঘুরিয়ে পোলো, ওই যে পোলো দিয়ে যে মাছ ধরে সেই পোলোর মতো করে ছড়িয়ে দিতে হবে গোড়া, মানে ওপরটা ছড়িয়ে গেল নিচটা ছড়িয়ে গেল, ডমরু টাইপের হয়ে যায়, মানে রোদ্দুর লাগবে প্রত্যেকটা পাটকাঠির গায়ে। এইভাবে পাটকাঠি মেলানো, আমাকে দিয়ে পাট মেলানো, হ্যাঁ পাট মেলছি, পাটকাঠি মেলছি, আবার সেই পাটগুলোকে ঘন্টা খানিক পর রোদ্দুর খাওয়ানো, আবার উল্টে দিতে হচ্ছে। সারা দিন রোদ্দুরে কি গরম, কি কষ্ট, সারা গায়ে আস্তে আস্তে এবার ঘামাচি উঠে যাচ্ছে, ঘামাচি উঠছে, যা কোনোদিন উঠতো না, ঘামাচি উঠছে। বাস এইভাবে চলতে থাকছে। 6 মাস কাটলো। বন্ধু, পরের কথা আবার পরে বলছি। 11 মিনিট হয়ে গেছে। আমি আবার এর পরের পার্ট নিয়ে আবার আসছি, তোমরা সবাই সঙ্গে থেকো। আর একটা কথা, আমি আমার শিখার জীবনের সত্যি প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা আমি ছাড়ব, সপ্তাহে একটা করে পাঠ ছাড়ব। আমি যেমন রোজ করে ছাড়ছিলাম, সেটা করব না। ওটা করলে আমার ফলোয়ার ফ্রেন্ডদের দেখতে অসুবিধা হয় না, আমাকে একটু গ্যাপ দিয়ে ছাড়তে হবে। তাই আমি এই মাঝখানে অফ রেখেছি। আমি যার জন্য এখন এই গত শনিবারে ছেড়েছি, আবার এই আগামীকাল ছাড়ব। ঠিক আছে, তোমরা প্লিজ সঙ্গে থেকো, ভালো থেকো, বাই।